প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মোদির দেশের সামনে মুখ দেখানো কঠিন হবে, হুঁশিয়ারি রাহুল গান্ধী। ভারতে ভোট চুরি ও ভোটার তালিকায় কারচুপি নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যেই কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে তার হাতে এমন প্রমাণ রয়েছে যা প্রকাশ পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণের সামনে মুখ দেখাতে পারবেন না। রাহুল দাবি করেছেন কংগ্রেস শীঘ্রই ভোট চুরির অকাট্য প্রমাণ উন্মোচন করবে, যাকে তিনি হাইড্রোজেন বোমা হিসেবে আখ্যা দিয়েছেন। সোমবার 1 সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রোল.in এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিহারের পাটনায় ভোটাধিকার যাত্রার সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাহুল বলেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে ব্যাপক কারচুপি হয়েছে। তার দাবি, মহাদেবপুরা বিধানসভা এলাকায় কিভাবে ভোট চুরি সংঘটিত হয়েছে তার প্রমাণ কংগ্রেস ইতোমধ্যে সংগ্রহ করেছে। রাহুলের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ তাকে দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দেন। তিনি বলেন, ভিতরে বা বাইরে যেখানেই রাহুল গান্ধীর বক্তব্য শুনি না কেন, বোঝার জন্য সময় লাগে উনি আসলে কি বলতে চাইছেন। নির্বাচনের সঙ্গে পরমাণু বোমা বা হাইড্রোজেন বোমার তুলনা কেন করছেন? বিরোধী দলীয় নেতা হয়ে নিজেকে ছোট কেন করছেন? এর আগে গত 7 আগস্ট রাহুল দাবি করেছিলেন, মহাদেবপুরা বিধানসভার আসনের ভোটার তালিকা 6 মাস ধরে পরীক্ষা করে কংগ্রেস 1 লাখেরও বেশি অনিয়ম খুঁজে পেয়েছে। তার অভিযোগ অনুযায়ী এসব অনিয়মে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে যোগসাজশ করেছে। তিনি জানান, ওই তালিকায় 11,965 জনের নাম ছিল ডুপ্লিকেট, 40,009 জন ভোটারের ঠিকানা ভুয়া বা অকার্যকর, 10,454 জন ভোটার একই ঠিকানায় নিবন্ধিত, 4,132 জনের ছবি ছিল অকার্যকর এবং 33,692 জনের ক্ষেত্রে ফর্ম 6 অপব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, ফর্ম 6 হল নতুন ভোটার নিবন্ধনের আবেদনপত্র। কংগ্রেসের দাবি, শুধু কর্ণাটকেই নয়, 2024 সালের নভেম্বরে অনুষ্ঠিত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে শৈল্পিক কারচুপির মাধ্যমে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে বিজেপি। ওই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট পরাজিত করেছিল কংগ্রেস নেতৃত্বাধীন মহাবিকাশ আঘাড়ি জোটকে। তবে নির্বাচন কমিশন কংগ্রেসের এসব অভিযোগ অস্বীকার করেছে। গত 14 আগস্ট কমিশন রাহুলের মহাদেবপুরা সংক্রান্ত অভিযোগকে ভুল ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করে। এর আগেও এই বছরের ফেব্রুয়ারিতে কমিশন বলেছিল, ভোটের ফলাফল নিয়ে হতাশ রাজনৈতিক দলগুলোর অভিযোগ সম্পূর্ণ হাস্যকর। এবার জানিয়ে দেব, নিলামে তোলপাড়, 5 লাখ দিরহামে বিক্রি এক উট। আবুধাবি আন্তর্জাতিক হান্টিং অ্যান্ড ইকুয়েস্ট্রিয়ান এক্সিবিশনে উটের নিলামে সোমবার 1 সেপ্টেম্বর রাতে তৈরি হল এক অনন্য দৃশ্য। মাত্র একটি বাছুর উটের দাম উঠল 5 লাখ দিরহাম, যা সবার চোখ কপালে তোলার মতো ঘটনা। $500,000 দিরহামের বিনিময়ে মাত্র একটি বাছুর উটের মালিক হয়েছেন অভিজ্ঞ ক্রেতা মোহাম্মদ আল মেনহালি। তিনি শুরুর দিক থেকেই একের পর এক নিলামে সক্রিয় ছিলেন এবং শেষ পর্যন্ত নাটকীয় প্রতিযোগিতায় জিতে নেন বাছুরটি। তার বিপরীতে ছিলেন তরুণ প্রতিযোগী ও কবি মুবারক বিন বকিরিক আল শামসি, যিনি 40,000 দিরহাম থেকে হঠাৎ 1 লাখ দিরহামে লাফিয়ে ওঠেন এবং মুহূর্তেই নিলামের পরিবেশে উত্তেজনা ছড়িয়ে দেন। মেনহালি বলেন, শ্রেষ্ঠ জাতের উটের জন্যই সর্বোচ্চ দর ওঠে। দর যত যেত আমি ততই এগিয়ে যেতাম, কারণ এই জাতের প্রতি আমার আলাদা আগ্রহ। তবে সোমবার রাতের নিলামে সবচেয়ে বেশি উট কিনেছেন মাত্র 14 বছর বয়সী হামদান আল কাবি। নবম শ্রেণীর এই কিশোর কিনে নেন মোট 4টি উট। তার সঙ্গে ছিলেন চাচা হামাদ, ছোট 2 ভাই ও কয়েকজন বন্ধু। হামদান আল কাবির চাচা হামাদ জানান, তাদের পরিবারের আল আইন ফার্মে বর্তমানে প্রায় 85টি উট আছে। তারা 2016 সাল থেকে উট প্রতিযোগিতা ও প্রশিক্ষণে যুক্ত। তার ভাষায়, প্রত্যেক নিলামেই আমরা সেরা জাত খুঁজি। আল মুনথার, মজ আর আল ঘারবি জাতের উট দ্রুতগতি ও শরীরের গঠনে আলাদা। হামাদ নিজেই উটের প্রশিক্ষণ তদারক করেন। পিঠ, পা ও হাড়ের গঠন দেখে তিনি বুঝতে পারেন কোন উট প্রতিযোগিতায় ভালো করবে। নতুন উটগুলোকে প্রশিক্ষণ দিয়ে প্রতিযোগিতায় নামানো হয়, আবার বিক্রিও করা হয়। তবে উটের দুধ বিক্রি না করে বিনামূল্যে বিলিয়ে দেওয়াকেই সম্মানের অংশ মনে করেন তারা। তাদের পরিবারের এক স্মরণীয় ঘটনা হল হামদানের কেনা এক জাফরানা বাছুর। 3 বছর সেটিকে বিক্রি বা প্রশিক্ষণ না দিয়ে পোষা প্রাণীর মতো রেখেছিলেন। পরে যখন দৌড়ে নামানো হয় আর প্রথম প্রতিযোগিতাতেই জয়ী হয় এবং অবশেষে 20 লাখ দিরহামে বিক্রি হয়। সোমবার রাতের এই নিলামে সর্বমোট 15টি উট বিক্রি হয়েছে, যার মূল্য দাঁড়িয়েছে প্রায় 1.77 মিলিয়ন দিরহাম। এর মধ্যেই $500,000 দিরহামে বিক্রি হওয়া বাছুরটিই ছিল সবার আলোচনার কেন্দ্রবিন্দু। এই নিলামটি শুধু ব্যবসার ক্ষেত্রেই নয়, বরং আরব অঞ্চলের ঐতিহ্যবাহী উট সংস্কৃতির মহিমাকেও নতুন করে তুলে ধরেছে। এদিকে মার্কিন পণ্যের শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব ভারতের, পাত্তা দেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে তার দেশের সম্পর্ককে খুব একপক্ষীয় বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নয়াদিল্লি মার্কিন পণ্যের শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে
পক্ষপাত দুষ্ট অর্থনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ভারতের ওই সমালোচনা করেন। এই সময় ভারতের ক্রমবর্ধমান রুশ অস্ত্র ও তেল কেনার বিষয়টিও উল্লেখ করেন তিনি। তার এমন বক্তব্যে দুই দেশের অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক আরও খারাপ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, কত অল্প মানুষই না বোঝে যে আমরা ভারতের সঙ্গে খুব কম বাণিজ্য করি, কিন্তু তারা আমাদের সঙ্গে প্রচুর বাণিজ্য করে। অন্য কথায়, তারা আমাদের কাছে বিশাল পরিমাণে পণ্য বিক্রি করে আর আমরা তাদের কাছে খুব কম। আমরা তাদের সবচেয়ে বড় গ্রাহক, কিন্তু আমরা তাদের কাছে খুব কম বিক্রি করি। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় নয়াদিল্লি এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ট্রাম্প প্রায়ই অন্য দেশের বিরুদ্ধে ভিত্তিহীন দাবি করেছেন যে তারা যুক্তরাষ্ট্রকে তার উচ্চ শুল্কের হুমকির মধ্যে বড় রকমের অর্থনৈতিক সুবিধা দিতে চায়। ট্রাম্প আরও লিখেছেন, তারা এখন শুল্ক মার্কিন পণ্যের শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু অনেকটা সময় চলে গেছে, এটা তারা অনেক বছর আগেই করতে পারত। এদিকে মার্কিন পণ্যে শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব ভারতের পাত্তা দেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে তার দেশের সম্পর্ককে খুব একপক্ষীয় বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নয়াদিল্লি মার্কিন পণ্যের শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পক্ষপাত দুষ্ট অর্থনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ভারতের ওই সমালোচনা করেন। এই সময় ভারতের ক্রমবর্ধমান রুশ অস্ত্র ও তেল কেনার বিষয়টিও উল্লেখ করেন তিনি। তার এমন বক্তব্যে দুই দেশের অর্থাৎ যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক আরও খারাপ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, কত অল্প মানুষই না বোঝে যে আমরা ভারতের সঙ্গে খুব কম বাণিজ্য করি, কিন্তু তারা আমাদের সঙ্গে প্রচুর বাণিজ্য করে। অন্য কথায়, তারা আমাদের কাছে বিশাল পরিমাণে পণ্য বিক্রি করে আর আমরা তাদের কাছে খুব কম। আমরা তাদের সবচেয়ে বড় গ্রাহক, আমরা তাদের কাছে খুব কম বিক্রি করি। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় নয়াদিল্লি এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ট্রাম্প প্রায়ই অন্য দেশের বিরুদ্ধে ভিত্তিহীন দাবি করেছেন যে তারা যুক্তরাষ্ট্রকে তার উচ্চ শুল্কের হুমকির মধ্যে বড় রকমের অর্থনৈতিক সুবিধা দিতে চায়। ট্রাম্প আরও লিখেছেন, তারা এখন শুল্ক মার্কিন পণ্যের শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু অনেকটা সময় চলে গেছে, এটা তারা অনেক বছর আগেই করতে পারত। এদিকে মার্কিন পণ্যের শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব ভারতের পাত্তা দেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে তার দেশের সম্পর্ককে খুব একপক্ষীয় বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নয়াদিল্লি মার্কিন পণ্যের শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পক্ষপাতদুষ্ট অর্থনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ভারতের ওই সমালোচনা করেন। এই সময় ভারতের ক্রমবর্ধমান রুশ অস্ত্র ও তেল কেনার বিষয়টিও উল্লেখ করেন তিনি। তার এমন বক্তব্যে দুই দেশের অর্থাৎ যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক আরও খারাপ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, কত অল্প মানুষই না বোঝে যে আমরা ভারতের সঙ্গে খুব কম বাণিজ্য করি, কিন্তু তারা আমাদের সঙ্গে প্রচুর বাণিজ্য করে। অন্য কথায়, তারা আমাদের কাছে বিশাল পরিমাণে পণ্য বিক্রি করে আর আমরা তাদের কাছে খুব কম। আমরা তাদের সবচেয়ে বড় গ্রাহক, কিন্তু আমরা তাদের কাছে খুব কম বিক্রি করি। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় নয়াদিল্লি এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ট্রাম্প প্রায়ই অন্য দেশের বিরুদ্ধে ভিত্তিহীন দাবি করেছেন যে তারা যুক্তরাষ্ট্রকে তার উচ্চ শুল্কের হুমকির মধ্যে বড় রকমের অর্থনৈতিক সুবিধা দিতে চায়। ট্রাম্প আরও লিখেছেন, তারা এখন শুল্ক মার্কিন পণ্যে শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু অনেকটা সময় চলে গেছে, এটা তারা অনেক বছর আগেই করতে পারত। ট্রাম্প প্রায়ই বিদেশি নেতাদের যুক্তরাষ্ট্রের আরও বেশি পণ্য কেনার আহ্বান জানাচ্ছেন, বিশেষ করে জ্বালানি ও অস্ত্র উৎপাদনের মতো খাত থেকে। গতকাল ট্রাম্প বলেছেন, ভারত তার তেল ও সামরিক পণ্যের বেশিরভাগই রাশিয়ার কাছ থেকে কেনে, যুক্তরাষ্ট্র থেকে খুব কম। কিন্তু ভারত ট্রাম্পের এই উচ্চ শুল্কের বিরুদ্ধে স্বর চড়িয়েছে। সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, নয়াদিল্লি অন্য দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কখনো নত হবে না ও দুর্বলতা দেখাবে না। উচ্চ শুল্ক আরোপের মতো ট্রাম্পের আক্রমণাত্মক পদক্ষেপ অন্য দেশকে নিজেদের মধ্যে আরও সহযোগিতামূলক সম্পর্ক গড়তে তেল দিতে পারে, কেননা ক্রমশই অনুন্নতি হয়ে ওঠা যুক্তরাষ্ট্রের বিকল্প শক্তি খুঁজছে তারা। ট্রাম্পের মতে, অন্য দেশের সঙ্গে তার দেশের বাণিজ্য সম্পর্ক একপক্ষীয় এবং যুক্তরাষ্ট্রের জন্য অন্যায্য। ইতিমধ্যে অপশ্চিমী দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গত রবিবার ও গতকাল চীনে অনুষ্ঠিত হল সংঘাই শীর্ষ সম্মেলন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, তিনি বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুত। সব শেষ জানিয়ে দেব, আমাদের আরও সাহায্য প্রয়োজন। ক্ষতিগ্রস্ত এলাকায় এক চিকিৎসক বিবিসিকে জানান, আমাদের তাৎক্ষণিকভাবে তাঁবু, ওষুধ এবং চিকিৎসা সহায়তা দরকার। রেড ক্রস সহায়তা দিচ্ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই কম। তিনি আরও জানান, তার ছোট হাসপাতালে ইতিমধ্যেই 200 জনেরও বেশি আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বিদেশি দেশগুলো সহায়তার প্রতিশ্রুতি দিলেও এখনও কার্যত কোনো ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেন তিনি। চিকিৎসক জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তালেবানের সঙ্গে মতপার্থক্য ভুলে গিয়ে সরাসরি আফগান জনগণকে সাহায্য করা। জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার গভীর রাতে আঘাত হানা 6 মাত্রার এই ভূমিকম্পে অন্তত 800 জনের মৃত্যু হয়েছে। দুর্গম ও পাহাড়ি এলাকা হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল সংলগ্ন কুনার প্রদেশ। দুর্গমতার কারণে উদ্ধার কাজে ব্যাপক বাধার মুখে পড়ছে স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তাকারীরা। হেলিকপ্টারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছানোর চেষ্টা চলছে।
এদিকে কুনার অত্যন্ত রক্ষণশীল এলাকা হওয়ায় নারীদের চিকিৎসা পাওয়া নিয়ে বিলম্ব হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে। আফগানিস্তানে তালেবানের কঠোর নিয়মে নারীদের ভ্রমণ, কাজ এবং চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও একজন পুরুষ অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক। জালালাবাদের একটি হাসপাতালে পুরুষ রোগীর সংখ্যা নারীদের তুলনায় অনেক বেশি দেখা গেছে। মানবিক সংস্থা কেয়ারের কর্মকর্তা দীপমালা মালহা বলেন, প্রতিটি দুর্যোগে যেমন ঘটে, এবারও নারী ও কিশোরীরা সবচেয়ে বেশি বিপদের মুখে। নারী সহায়তা কর্মীদের প্রয়োজন, যারা সরাসরি নারী ও মেয়েদের সঙ্গে কথা বলে তাদের ত্রাণ দিতে পারবেন। আন্তর্জাতিক সহায়তা ধীরে ধীরে আসতে শুরু করেছে। চীন, ভারত, সুইজারল্যান্ড সহ কয়েকটি দেশ ত্রাণ দেওয়ার ঘোষণা করেছে। তবে ব্রিটিশ সরকার জানিয়েছে, এই অর্থ জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে বিতরণ করা হবে, যাতে তা তালেবান সরকারের হাতে না যায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ইতিমধ্যেই কাবুলে 1000 তাঁবু এবং কুনারে 15 টন খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। শীঘ্রই আরও ত্রাণ পাঠানো হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও $5 মিলিয়ন ছাড়ের কথা নিশ্চিত করেছেন। আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তরের প্রধান অ্যামি মার্টিন জানান, সবচেয়ে বেশি প্রয়োজন আশ্রয়, কম্বল এবং খাবারের। তবে তিনি সতর্ক করেন, বাজেট কাটছাটের কারণে ইতিমধ্যেই 80টিরও বেশি হাস্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে, ফলে প্রায় 5 লাখ মানুষ চিকিৎসা পাচ্ছে না। মিস মার্টিন জানান, খুব শীঘ্রই তিনি কাবুলে তালেবান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন, যাতে আফগান জনগণের জন্য সহায়তা কার্যক্রম আরও কার্যকরভাবে চালানো যায়। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র 8 কিলোমিটার, যা এর ধ্বংসাত্মক প্রভাব বাড়িয়েছে। কাবুল থেকে শুরু করে পাকিস্তানের ইসলামাবাদ পর্যন্ত ভবন কেঁপে ওঠে। দুর্ঘটনার পরপরই তালেবান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে।